আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে আচ্ছা কিছু স্টুডেন্ট এত জিনিয়াস যে তারা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়ে যায় এবং সেখানে পড়াশোনা করে, আপনি হয়তো অনেক বেশি স্ট্রাগল করছেন। আমার নিজের অনেক সময় মনে হতো যে আচ্ছা এমন কি কোনো হ্যাবিট বা কোনো কিছু আছে কিনা যেগুলো কমন এইসব টপ জিনিয়াস হাই পারফর্মিং স্টুডেন্টদের মধ্যে। আর এই কোশ্চেনে আনসার করার জন্য 2021 সালে 6টা ইনস্টিটিউট থেকে অলমোস্ট 700 মেডিকেল স্টুডেন্টদেরকে ইন্টারভিউ করা হয়েছে এবং একটি রিসার্চ পেপার পাবলিশ করা হয়েছে, যেখানে দেখা গিয়েছে এই সব টপ পারফর্মিং স্টুডেন্টদের কিছু কমন হ্যাবিট রয়েছে। এবং আমি বিশ্বাস করি এই 5টি হ্যাবিট চর্চা করার মাধ্যমে আপনিও নিজেকে একজন ভালো টপ পারফর্মিং স্টুডেন্ট হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন। চলুন দেখা যাক। সো আপনি যদি দেখে নতুন হয়ে থাকেন, ফার্স্ট অফ অল ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম মাহমুদুল এবং আমি একজন বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট। যেখানে টপ পারফর্মাররা পড়া তো করছেই, পড়াশোনার সাথে সাথে সেটা কিভাবে রিটেইন রাখতে হয়, মস্তিষ্কে কানেকশন তৈরি করতে হয়, সেটার প্রতি বেশি গুরুত্ব দেন। আর এইটা গুরুত্ব দিতে গিয়ে তারা যে হ্যাবিটটা, দ্য ফার্স্ট হ্যাবিট যেটা ওনারা সবাই করে থাকেন বা এই টপ পারফর্মিং সব মেডিকেল স্টুডেন্টরা করে থাকেন, সেটা হলো 3 to 4 আওয়ার রুল অ্যান্ড ডিপ ফোকাস হ্যাবিট। দেখুন, প্রথমে আমরা যখন শুনি যে মাত্র 3 থেকে 4 ঘন্টা পড়া, তাহলে কেউ যদি এই পড়াশোনাটা করে তাহলে নিশ্চয়ই তারা জিনিয়াস। কিন্তু এই জার্নালে বলছে একটু ডিফারেন্ট কথা। সেটা হলো যে এই টপ পারফর্মিং যে স্টুডেন্ট রয়েছে তারা যে 3 এবং 4 ঘন্টা পড়েন, তারা ডিপ স্টাডি করেন। এবং আমি নিজেও বিশ্বাস করি দ্য ডিফারেন্স বিটুইন দ্য কোয়ালিটি অফ স্টাডি এবং কোয়ান্টিটি অফ স্টাডি। অনেকে আমরা বলে থাকি যে 13-14 ঘন্টা পড়াশোনা করছি ভার্সেস কেউ হয়তো মাত্র 5-6 ঘন্টা পড়ছে। এখানে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে শুধুমাত্র পড়ে যাওয়া ভার্সেস পড়ার সাথে সাথে একটু থামা, সেটাকে চিন্তা করা, লিখে রাখা বা নোট টেকিং যে বিহেভিয়ারগুলো রয়েছে, যেটার মাধ্যমে পড়ছি কম কিন্তু সেগুলোকে রিটেন করে রাখার জন্য যতটুকু এনার্জি খরচ করছি বা বিভিন্ন টেকনিক খরচ করছি, সেটা পড়ার কোয়ালিটিটাকে আরও বেশি ভালো করে দিচ্ছে, রেদার দেন আমি যদি জাস্ট 13 ঘন্টা পড়ি এবং চিন্তা করছি যে অনেক ভালো করে ফেলবো। ইটস নট পসিবল। মেডিকেল স্টুডেন্টরা এই সব সময় তারা 3 থেকে 4 ঘন্টা ডিপ স্টাডি করছেন এবং বাকি সময়টা যেটা, সেটা মেইনলি টেস্ট, রিফ্লেকশন এবং শেখানো বা টিচিংয়ের জন্য ব্যয় করছেন। দেখুন, শরীরের মতো আমাদের ব্রেন বা মস্তিষ্কেরও একটা এন্ডুরেন্স রয়েছে, একটা ক্ষমতা রয়েছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির নিউরোসায়েন্স ল্যাব থেকে অনেক স্টাডিতে দেখা গিয়েছে যে আমাদের ব্রেন একটানা 90 থেকে 120 মিনিট পর্যন্ত একটা সাস্টেইন একটা অ্যাটেনশন ধরে রাখতে পারে। তারপরে যদি আমরা জোর করে আমাদেরকে পড়াতে বসিয়ে রাখি, টেবিলে বসিয়ে রাখি, ব্রেন শুধু দেখে যে পড়াশোনা হয়ে যাচ্ছে কিন্তু প্রসেস করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা থাকে না। আর টপ স্টুডেন্ট যারা রয়েছে, টপ পারফর্মার জিনিয়াস যারা রয়েছে, তারা জেনে বা না জেনে এই সায়েন্সটা কিন্তু বুঝে ফেলছে। তারা যেটা করে যে তারা এই 3 থেকে 4 ঘন্টাকে 1টা 2টা বা 3টা ডিফারেন্ট সেশনে ভাগ করে ফেলে এবং প্রত্যেক সেশনের পরে এগেইন তারা জেনে বা না জেনে ব্রেক নেন এবং ব্রেকে যা যা পড়েছে সেটা রিকল করার চেষ্টা করেন। এইটা তাদের ব্রেনে ইনফরমেশন রিটেইন করা এবং সেটা শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে রেখে দেওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটাকে আরও বেশি ত্বরান্বিত করে। আর এই কারণে আপনি যদি ভালো স্টুডেন্ট হতে চান, সেই ক্ষেত্রে এইটার কোনো ব্যতিক্রম নাই যে আপনাকে তো 3 থেকে 4 ঘন্টা ডিপ ফোকাস করতেই হবে। সেই ডিপ ফোকাসের সাথে সাথে আপনি যখন ব্রেক নেবেন, সেই ব্রেকে এই 1 বা 1.5 ঘন্টা যেটা পড়াশোনা করলেন সেটাকে রিটেইন করার বিভিন্ন রকম টেকনিক ইউজ করতে হবে। তাহলেই দেখবেন যে আপনি অনেক দিন পর্যন্ত এই পড়াশোনাটাকে মনে রাখতে পারছেন। এরপরে আসি হ্যাবিট নাম্বার 2, যেটা শুনতে খুবই ক্লিশে লাগে, মনে হয় যে আচ্ছা এটা তো নর্মাল, কিন্তু টপ স্টুডেন্ট যারা, তারা কিন্তু এই হ্যাবিটটাকে একটু ফ্লিপ করে দিয়েছেন। সেটা হচ্ছে, আমরা যখন বলি যে আমাদের অনেক বেশি ফোকাস করতে হবে, টপ স্টুডেন্টদের জন্য হ্যাবিট নাম্বার 2 হচ্ছে ডিস্ট্রাকশন কন্ট্রোল। দেখুন, এই স্টাডিতে একটা কমন একটা জিনিস দেখা গিয়েছে যে যাদের জিপিএ অনেক হাই, টপ স্টুডেন্ট, তারা ফোকাসের চেয়ে তারা ডিস্ট্র্যাকশনকে বেশি কন্ট্রোল করেছেন। তারা পড়ার সময় ফোন দূরে রেখেছেন, ফ্যামিলি বা ফ্রেন্ডসের ইন্টারাপশন কমানো যায় সেটা ব্যবস্থা করেছেন, স্টাডি টাইমের একটা ক্লিয়ার বাউন্ডারি রেখেছেন। এই সিম্পল 3টা হ্যাবিট তাদের ফোকাসকে আরও বেশি শার্প করেছে। আর এই কারণে আমরা যখন বারবার বলি ফোকাস বাড়াতে হবে, ফোকাস বাড়াতে হবে, অ্যাকচুয়ালি ফোকাস বাড়ানোর সাথে সাথে আমাদেরকে ডিস্ট্র্যাকশন কন্ট্রোল এটাকে কিন্তু প্রায়োরিটি দিতে হবে। কারণ প্রত্যেকবার যদি আমরা ফোন চেক করি, আমরা নোটিফিকেশন চেক করি, তার মানে হচ্ছে ব্রেনকে বলা যে তোমাকে আবার একটা একটা রিসেট দিতে হবে এবং নতুন করে আবার ফোকাসে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে যেটা হয় যে আমাদের কগনিটিভ মোমেন্টাম যেটা, সেটা ভেঙে যায়। একই কারণে মানে ফোকাস আসছে এরকম একটা অবস্থা, অথবা একটা ফ্লো স্টেট আসছে, এর আগে যদি আমরা ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই, তাহলে এই ব্রেনের যে কোঅর্ডিনেশন এটা ভেঙে যায়। ফলে টেকনিক্যালি আমরা পড়াশোনা তো করি কিন্তু ঠিকমতো কিছু শিখতে পারি না। আর এই কারণে যারা দিনে 3-4 ঘন্টা জাস্ট ডিপ ফোকাস স্টাডি করে, তাদের স্টাডি কোয়ালিটি 8-9 ঘন্টা ডিস্ট্রাকশনওয়ালা যারা লোকজন আছে তাদের স্টাডি থেকে অনেক ভালো হয়। সো ডিস্ট্রাকশন তো কমাতে হবেই, দিস ইজ নন নেগোশিয়েবল। ডিস্ট্রাকশন ছাড়া পড়াশোনা করতে হবে, কিন্তু এই ডিস্ট্রাকশন বাদ দেওয়ার পরেও
আমাদের মেমোরির যে ক্যাপাসিটি বা ক্ষমতা এটা ডাবল করার জন্য এই সকল স্টুডেন্টরা এক ধরনের টেকনিক ইউজ করেছে যেটা নিউরোসায়েন্স অ্যাপ্রুভড। আর এটা হলো নাম্বার 3, টিচিং। ইয়েস, টিচিং অথবা কাউকে শেখানো। আমরা অনেকে মনে করি যে শেখা মানে শুধুমাত্র নিজে শেখা বা নিজে পড়াশোনা করা, কিন্তু নিউরোসায়েন্স বলছে যে শেখার সবচেয়ে শক্তিশালী পদ্ধতি হলো অন্য কাউকে শেখানো। দেখুন, প্রথমে শুনতে জিনিসটা অনেক সহজ মনে হতে পারে, কিন্তু সায়েন্টিফিক ভিত্তিটা কিন্তু খুবই ডিপ। সেটা হচ্ছে আমরা যখন কাউকে কিছু শিখাই তখন ব্রেন একসাথে 3টা কাজ করে। 3টা: রিকল, অর্গানাইজ এবং সিম্পলিফাই। এখানে আমরা শুধু আমাদের পড়াশোনাটা মনে রাখছি না, বরং নতুন করে আমাদের তথ্যটাকে, যে ইনফরমেশনটা আমরা গ্যাদার করেছি সেটাকে রিঅর্গানাইজ করছি, সাজাচ্ছি, এর একটা মিনিং দিচ্ছি এবং কারো কাছে সেটা ব্যাখ্যা করছি। এই প্রসেসটাই হিপ্পোক্যাম্পাস এবং প্রিফ্রন্টাল কর্টেক্সের মধ্যে যে কমিউনিকেশন সেটা বাড়িয়ে দেয়। ফলে এই ইনফরমেশনটা যেটা আমরা গ্যাদার করি কাউকে শেখানোর মাধ্যমে এই শর্ট টার্ম মেমোরি থেকে এই ইনফরমেশনটা লং টার্ম মেমোরিতে চলে যায়। হার্ভার্ড ইউনিভার্সিটি এটা মেটা অ্যানালাইসিসে বলছে, যারা টিচ ব্যাক বা ফাইনম্যান টেকনিক, এই টেকনিকটা ইউজ করেন, অর্থাৎ শেখার পরে সহজ ভাষায় কাউকে বোঝানোর চেষ্টা করেন, তাদের রিটেনশন রেট, ইনফরমেশন ধরে রাখার ক্ষমতা অন্যদের চেয়ে প্রায় 30 থেকে 50 ভাগ বেশি থাকে। কিন্তু নাম্বার 4 যে হ্যাবিট, এটা একটু খুবই ইন্টারেস্টিং হ্যাবিট, এবং আমি পড়ার সময় আমার মনে হয়েছে যে আমি দেখেছি অনেক ভালো ভালো স্টুডেন্ট, আমার অনেক ফ্রেন্ডের মধ্যে এই হ্যাবিটে রয়েছে। নাম্বার 4 সেটা হচ্ছে যে স্টাডি অ্যালোন, একা একা পড়াশোনা করা, বাট লার্ন ফ্রম মেনি সোর্সেস। ইন্টারেস্টিংলি এটা দেখা গিয়েছে যে টপ পারফর্মিং হাই জিপিএ স্টুডেন্ট যারা রয়েছে তারা শুধু একটা সোর্স থেকে পড়াশোনা করে না, তারা টেক্সট বুকের পাশাপাশি সেই টেক্সট বুক রিলেটেড কোনো ভিজুয়াল, কোনো ভিডিও দেখেন, বা অন্য টেক্সট বুক বা অন্য নোট, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, সব কিছু মিলে তারা এটা পড়াশোনা করেন। অর্থাৎ তারা একই সাথে ভিজুয়াল, অডিটরি এবং রিটেন, এই 3টা ইনপুটকে ব্যালেন্স করে কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট পড়াশোনা করেন। এবং এটার একটা কিন্তু নিউরো সায়েন্টিফিক বেনিফিট রয়েছে। যখন আমরা একই সাথে একাধিক তথ্য সেন্সরি চ্যানেলের মাধ্যমে পাই, দেখা, শোনা এবং লেখা, তখন ব্রেনের ভিতরে বিভিন্ন অংশ একই সাথে অ্যাক্টিভ হয়ে যায়। ভিজুয়াল কর্টেক্স, অডিটরি কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাস, এই 3টা কিন্তু একসাথে কাজ করে, ফলে মেমোরি ট্রেস করার যে ক্ষমতা সেটা অনেক বেড়ে যায়। আর এই পেপারে এটাকে বলা হয়েছে যে মাল্টি মোডাল এনকোডিং, যেটা লং টার্ম রিটেনশনের জন্য সবচেয়ে কার্যকরী উপায়। এখন দেখি নাম্বার 5 পয়েন্ট, কি করে ভালো ভালো স্টুডেন্টরা নিজেদের বার্ন আউট থেকে বের হয়ে আসতে পারেন এবং আবার নতুন করে পড়াশোনা করতে পারেন। আর এখানে আসছে হ্যাবিট নাম্বার 5, মোটিভেশন, সেলফ গ্র্যাটিফিকেশন এবং ফ্যামিলি ড্রিম। দেখুন, আমরা অনেক সময় ভাবি যে আচ্ছা, সফল ছাত্ররা, সাকসেসফুল ছাত্রছাত্রীরা নিশ্চয়ই জন্মগতভাবে বেশি মেধাবী বা ভাগ্যবান। ডেফিনেটলি জিনিয়াসনেস বা জেনেটিক্যাল কম্পোনেন্ট একটা বড় একটা ভূমিকা পালন করে। কিন্তু এই পেপারে একটা মজার জিনিস দেখিয়েছে যে টপ 75% হাই জিপিএ মেডিকেল স্টুডেন্টের মধ্যে মোটিভেশন ছিল অনেক বেশি। তাদের ইন্ট্রেন্সিক মোটিভেশন ছিল এবং এক্সট্রেন্সিক মোটিভেশনও ছিল। ইন্ট্রেন্সিক মোটিভেশনের মধ্যে তারা এমন একটা কিছু করতে চেয়েছেন, এই মেডিকেল স্টুডেন্ট, যে তারা চিন্তা করেছেন যে তারা পৃথিবীকে বদলে দেবেন বা এমন কিছু করবেন যে কারণে মানব সভ্যতার বা মানুষের হেল্প হবে। সেই সাথে সাথে ফ্যামিলি এবং ফ্যামিলির মোটিভেশন তাদেরকে পড়াশোনা চালিয়ে যাওয়া এবং বার্ন আউট থেকে বের হয়ে আসতে খুবই হেল্প করেছেন। আর এই কারণে পরীক্ষা খারাপ হোক, কোনো সাবজেক্ট কঠিন হোক, যে কোনো সময় তাদের ইন্ট্রেন্সিক মোটিভেশন, যে মানুষকে সাহায্য করা, এবং ফ্যামিলি মোটিভেশন, যে তাদের পরিবারকে এমন কিছু দিতে হবে, এই মোটিভেশনটা তাদেরকে সবসময় এগিয়ে নিয়ে যেতে হেল্প করেছে। আর এই 5 নাম্বার, এই মোটিভেশন, সেলফ গ্র্যাটিফিকেশন এবং ফ্যামিলি ড্রিমস, এই সব টপ পারফর্মিং স্টুডেন্টদের মধ্যে কমন ছিল। এই 5টি হ্যাবিট ছাড়াও আরও অনেকগুলো হ্যাবিট এই পেপারে বলা হয়েছে। আপনার যদি ইচ্ছা করে আমি এখানে লিঙ্ক দিয়ে দিব এই পেপারটা পড়ার জন্য। আমি মনে করি আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনি যদি পড়াশোনার মধ্যে থাকেন, আমি বিশ্বাস করি এই পেপারটি আপনাকে খুব বেশি হেল্প করবে। ধন্যবাদ আপনাকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। এরকম সায়েন্স ব্যাকড হেলথ এবং প্রোডাক্টিভিটি টিপস যদি জানতে চান, চোখ রাখুন আমার চ্যানেলে। ধন্যবাদ।